তিনটি নির্বাচনে মূলত আসলে এখানে জনগণের ক্ষমতার প্রশ্ন নয়। মূল ব্যাপার হলো যে আপনি যে কারোর সঙ্গে প্রতারণা করেন, কাউকে ঠকান, কারোর সঙ্গে ধোঁকাবাজি করেন, সেই দায় দায়িত্ব আপনার। কিন্তু দেখুন, দিন শেষে জনতা যে ক্ষমতার সর্বময় কর্তৃত্বের অধিকারী, সেটি 15 বছরের যে একটি প্রাসাদ, ক্ষমতার একটা প্রাসাদ, 15 বছরের ক্ষমতার যে একটা পিরামিড, মাত্র 3 দিনের জনগণের যে হুঙ্কারে জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমাদের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু বিগত 3টে নির্বাচনে জনমতের প্রতিফলন হয়নি এবং বিতর্কিত নির্বাচনগুলো আমাদের আসলে কি বার্তা দিয়ে গেল? আমরা কি ত্রয়োদশ নির্বাচনে অতীতের পাপ মোচন করতে পারবো? প্রথমত সংবিধানে যেটি লেখা আছে সেটা হয়তো একেবারে সাম্প্রতিক, কিন্তু আপনি সাম্প্রতিক 1971 থেকে আজ অবধি, আপনি যদি এর আগে আরও হাজার হাজার বছর পূর্বে চলে যান, সেই মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার সেই জমানাতে, ঠিক সেই সময়টাতেও জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী ছিল। এমনকি পৃথিবীর সবচেয়ে যে নিকৃষ্ট শাসন, যেমন হিটলারের জমানা ছিল, মুসলিনের জমানাতে ছিল, সেখানেও কিন্তু জনগণ সবসময় সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিল। আপনার যে ক্ষমতা আছে এটা মানুষ বুঝবে কি করে? প্রথমত হলো যে আপনার যদি ক্ষমতা থাকে, লোকজন আপনাকে মুগ্ধ করার চেষ্টা করবে অথবা আপনাকে ভয় করবে, অ্যাভয়েড করার চেষ্টা করবে। এখানে যারা স্বৈরশাসক হন কিংবা গণতান্ত্রিক হন, তাদের মূল টার্গেট থাকে জনগণ, কখনো খুশি করার জন্য, কখনো তাদেরকে ভয় দেখিয়ে মূলত নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য, এবং যাদেরকে আপনি ভয় দেখাতে চান মূলত তাদেরকে আপনি শক্তিশালী বা সার্বভৌম মনে করেন। এটা হলো এই যে আমাদের সংবিধানে যে কথা আছে, জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনটি নির্বাচনে মূলত আসলে এখানে জনগণের ক্ষমতার প্রশ্ন নয়। মূল ব্যাপার হলো যে আপনি যে কারোর সঙ্গে প্রতারণা করেন, কাউকে ঠকান, কারোর সঙ্গে ধোঁকাবাজি করেন, সেই দায় দায়িত্ব আপনার। কিন্তু দেখুন, দিন শেষে জনতা যে ক্ষমতার সর্বময় কর্তৃত্বের অধিকারী, সেটি 15 বছরের যে একটি প্রাসাদ, ক্ষমতার একটা প্রাসাদ, 15 বছরের ক্ষমতার যে একটা পিরামিড, মাত্র 3 দিনের জনগণের যে হুঙ্কারে তছনছ হয়ে গেছে। এবং এখনও দেখুন, যারা গত 17 মাস ধরে আছে, তারা গত 15 বছরে তারা যা করেছে, ওই 15 বছরের সকল কৌশলগুলোকে একত্র করে আলু ভর্তা বানিয়ে এই গত 17 মাসে জনগণের মাথায় সেই আলু ভর্তার কাঁঠাল ভাঙার চেষ্টা করেছে। এবং এই জনগণ অতীতের সেই যে অভিজ্ঞতা থেকে দেখুন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফুঁসে উঠতে পারে। তার বাস্তব প্রমাণ দেখুন যে চট্টগ্রাম বন্দরে এই যে ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেবে, কত বড় হম্বিতম্বি, কত বড় কথাবার্তা, এটা করবে এটা করবে, কিন্তু শেষমেশ ইউটার্ন নিতে হলো। আবার দেখুন, এই যে 25টি বিমান কিনবে আমেরিকা থেকে, 34,000 কোটি টাকা বা 35,000 কোটি টাকা এই মুহূর্তে সরকারের ফান্ড থেকে যাবে। আমরা যেখানে 14টা বা 12টা বিমান চালাতে পারছি না, 8-10টা প্লেন পড়ে আছে যেগুলো আমরা মেরামত করতে পারছি না, সেখানে আমরা 34,000 কোটি টাকা দিয়ে আবার নতুন করে বিমান আনতে চাচ্ছি। তো এই যে যা কিছু করা হচ্ছে, মূলত এখানে জনগণের নাম বিক্রি করে নিজেদের যে অভীষ্ট লক্ষ্য, অর্থনীতি হতে পারে, রাজনীতি হতে পারে, পিঠ বাঁচানো হতে পারে, হোয়াট এভার মেবি, তারা যে কাজগুলো করছে, এই প্রত্যেকটা কাজ কিন্তু জনগণ কগনিজেন্সি নিচ্ছে। এবং জনগণের কগনিজেন্সি নিচ্ছে, এই যে আমরা জনমত তৈরি করছি, আপনি জনমত তৈরি করছেন, জনগণ সচেতন হয়ে রেসপন্ড করছে, এবং রেসপন্ড করার পরে আপনি দেখবেন যে এখন যারা জনগণকে ঠকাচ্ছে বা যে কোনোভাবে ম্যাটিকুলার ডিজাইন করে জনগণের বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করছে, আগামী দিনে জনগণের যে প্রতিক্রিয়া, তাদের যে ক্ষমতার যে হাতুড়ি, তাদের যে ক্ষমতার যে হাতিয়ার, এটা এতটা শক্তিশালী হবে যে বর্তমানের যারা জনগণকে ঠকানোর জন্য যে মাস্টার প্ল্যান করেছে, ম্যাটিকুলার ডিজাইন করেছে, তাদের যে পরিণতিটা কোন পর্যায়ে যাবে, এটা হয়তো আগামী দিনে যারা এই ক্ষমতাচ্যুত হবেন আর অতীতে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন,
তারা দুই পক্ষ একত্র হলে কপাল ঘষাঘষি করে তারা হয়তো প্রমাণ করবেন যে কার কপালে কত বেশি দুর্ভোগ, কিন্তু শেষমেশ জনতার বিজয়ী অনিবার্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব মাসুদ কামাল, আমরা ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো কি? 24-এর গণঅভ্যুত্থানে আসলে কতটা বদলেছে যদি আমরা সার্বিক প্রেক্ষাপট ধরি, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক দল? পাবো কিনা জানি না, তবে আশা করতে পারি। আমি আশা করি এই কারণে যে হাসিনার যে পরিণতি, শেখ হাসিনার যে পরিণতি, এটা এত দ্রুত এই রাজনৈতিক দলগুলো তাদের নেতৃবৃন্দ ভুলে যাবেন এটা আমি আশা করি না। আর দ্বিতীয়ত, এদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের তো আশা না করে কোনো উপায় নাই। আমরা তো একটা ভালো কিছুই চাই, কাজে সেই বিবেচনায় আমার কাছে মনে হয় যে কিছুটা চেঞ্জ হবে, আমরা ওরকম হবে না আগের মতো। একটা কথা আমি বলি আপনাকে, মানে গণতন্ত্র কতটুকু শক্তিশালী হবে না হবে এটা নির্ভর করে প্রাথমিকভাবে যে জিনিসটার উপর, সেটা হলো গিয়া যে এই নির্বাচনের পর যদি কোনো একচেটিয়া ফল হয়, মানে সরকারি দল যদি অতিরিক্ত শক্তিশালী হয়ে যায় গণতন্ত্র দুর্বল হয়, আর যদি বিরোধী দল যদি শক্তিশালী হয় তাহলে গণতন্ত্র শক্তিশালী হয়। এগুলো একটা সহজ জিনিস। তো এই নির্বাচনটা যদি মনে করেন যে গত 24-এর নভেম্বর ডিসেম্বরে হতো, তাহলে সরকারি দল যেটা হতো সেটা খুব শক্তিশালী হয়ে যেত। এখন যখন হবে, আমার কেন যেন মনে হয় যে শেষ পর্যন্ত সংখ্যা কী হবে জানি না। 300 এটা তো আসনের খেলা, তাই না? আপনি 2001 সালের কথা খেয়াল করেন, 2001 সালে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির ভোট কিন্তু 10 লাখেরও কম ছিল ব্যবধান। সারা দেশে ভোটে 10 লাখেরও কম ব্যবধান ছিল, সম্ভবত 2,23,00,000 এবং 2,28,00,000 এরকম ছিল। এই ব্যবধানের কারণে 5-6 লাখ ভোটের ব্যবধানের কারণে কিন্তু আসনের সংখ্যা যা প্রায় 100-এর উপরে কিন্তু ডিফারেন্স হয়ে গেছিল। তো এবার যদি মানে আসন সংখ্যার ডিফারেন্স কত হবে আমি জানি না, যদি বেশিও হয়, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভোটের ডিফারেন্স কিন্তু ওই আনুপাতিক হারে হবে না। যেই জিতুক যেই হারুক, ভোটের ডিফারেন্স খুব বেশি একটা হবে না। এবং ভোটের ডিফারেন্স না হওয়ার অর্থই হচ্ছে যে আমরা একটা শক্তিশালী বিরোধী দল পাবো, এটা হলো আমার ধারণা আর কি। এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র শক্তিশালী হওয়ার একটা সুযোগ থাকে। বিগত নির্বাচনগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াতের ভোট ব্যাংক বলতে সেটি খুবই দুর্বল। আপনি বলছেন যে এবার বিএনপির সাথে ভোটের ব্যবধান সেরকম একটি হবে না। এই কয়দিনের ব্যবধানে আসলে কোন বিষয়টি কিং মেকার হিসেবে কাজ করলো? এটা বেসিক্যালি কাজ করেছে আপনার 2024-এর 5ই আগস্ট, এর পরের যে সময়টা 1.5 বছর, এটা আমি আগেও বলেছি অনেকবার, সেটা হলো যে এই যে 1.5 বছর, এই সময়টাতে আমাদের এখানে যারা ইয়াং ভোটার মানে হলো যারা নাকি প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে, এমন সংখ্যা কিন্তু অনেক। যার বয়স আজকে 18 বছর হলো সেই কিন্তু প্রথম ভোটার না, যার বয়স 32 বছর 35 বছর তারাও কিন্তু অনেকে প্রথম ভোটার, কারণ তারা হয়তো আগে ভোট দিতে পারে নাই অথবা দেয় নাই, তো তারাও কিন্তু প্রথম ভোটার। এই যারা প্রথম ভোটার না, এরা আসলে বিএনপি আর জামাতকে আগে দেখে নাই। তারা বলতে পারবে না যে বিএনপি আগে কেমন ছিল, কেমন সরকার চালাইছে, জামাত আগে কেমন ছিল তাও তারা জানে না, অথবা সরকারে গেলে এরা কেমন হয়, এদের তো 2006-এর কোনো স্মৃতি নাই। সেক্ষেত্রে তারা বিএনপি এবং জামাতকে চেনার চেষ্টা করেছে এই 2024-এর 5ই আগস্টের পর থেকে। এই 1.5 বছরে তারা বিএনপি এবং জামাতকে যেভাবে দেখেছে, এটা দেখে আমার বিবেচনা যে বিএনপির প্রতি বিশেষ কোনো প্রেম জাগ্রত হওয়ার কোনো কারণ নাই। বিএনপির ভূমিকা, মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ভূমিকা দেখেন, অনেকে বলে না বিএনপি খুব একটা চাঁদাবাজি করে না, অনেকে বলে, কিন্তু অনেকে বিএনপির অনেক নেতারাই বলেন। আপনি আমাকে একটা কথা বলেন, যে চাঁদাবাজি নাই করলো তাহলে 7-8 হাজার লোককে বহিষ্কার করলো কেন? কেন বহিষ্কার করলো? আপনি আবার বলবেন যে না, 7-8 হাজার লোক বহিষ্কার করছে আর চাঁদাবাজ নাই। 7-8 হাজার লোককে কি একদিনে বহিষ্কার করছে? একদিনে তো করে নাই। প্রথম দিন থেকে শুরু হয়েছে, তো প্রথম দিন থেকে শুরু হওয়ার পরে যে একদম শেষ দিন যেদিন করছে সেই দিন পর্যন্ত তারা কাজ করছে। প্রথম 1 সপ্তাহ পরে, তারপর বাকি সময় তারা করছে, করে আসছে। কাজে চাঁদাবাজিটা হয়েছে, এবং চাঁদাবাজি যা হয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারি, মামলা বাণিজ্য সবই হয়েছে, এবং এই সবই 80% বিএনপি করছে।
আর 15% মতো ওই যে আপনার ছাত্ররা করছে, এই যে আপনার কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা গণফোরাম এরা করছে, আর 5% মতো জামাত হয়তো করছে। তো এই যে জিনিসটা, এই সময়ের যে ভূমিকাগুলো, এই ভূমিকাগুলো কিন্তু দেখে এই ইয়াংদের মধ্যে কিন্তু জামাতের প্রতি এক ধরনের আগ্রহ বাড়তে পারে। আমি আগেও বলেছি, এখনো বলি, এবারে নির্বাচনে ওই আদর্শ যে বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা ইসলামী শরিয়া কায়েম, তরুণদের আকর্ষণ জামায়াতের প্রতি বাড়তে পারে, কিন্তু আমরা তো জানি যে মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী, কিন্তু নারীদের নিয়ে জামায়াতের অবস্থান সেটি ভোটে কোনো প্রভাব ফেলবে কিনা। জনাব মাসুদ কামাল, আপনি বলছিলেন যে এবার তরুণ ভোটাররা জামায়াতের প্রতি ঝুঁকতে পারে। আমি প্রশ্ন রেখেছিলাম যে যেখানে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীদের নিয়ে জামায়াতের যে বর্তমান অবস্থান আমরা দেখছি, সেটি ভোটারদের প্রভাবিত করবে কি? শুনেন, নারীদের নিয়ে জামাতের যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু নতুন না, নতুন না। কিন্তু ইসলামী রাজনীতি যারা করে, মানে তাদের রাজনীতির সঙ্গে ইসলাম যাদের জড়িত আছে, তাদের তো এই ভূমিকার বাইরে যাওয়ার কোনো উপায় নাই। তো সাম্প্রতিক সময় দ্য উইকের সাক্ষাৎকারে জামায়াতের আমির দাবি করেছে তারা এখন প্রগতিশীল মধ্যপন্থী ইসলামী দল। শুনেন, উনি কি দাবি করেছেন না করেছেন তার জন্য ইসলাম চেঞ্জ হয়ে যাবে না। ইসলাম থেকে রিলিজিয়ন না, ইসলাম চেঞ্জ হবে না। এবং জামায়াত এখন বলছে যে তারা শরিয়া আইন কায়েম করবে না। ইসলাম আস্তে আস্তে বাংলাদেশে এসে ইসলাম ওনার হাতে পড়ে চেঞ্জ হয়ে যাবে, এটার কোনো সুযোগ নাই। ইসলাম ইসলামের জায়গায় থাকবে। উনি যে কথাটা বলেছেন যে নারী নেতৃত্ব কোনো দিন আসা সম্ভব না, এটা তো ইসলামের ধারা ভাই। এটা তো উনি বলবেন না, আমি এটা বলি নাই, আমি এটা করবো না, না করলে দলের নাম চেঞ্জ করেন। নারী নেতৃত্ব ইসলামী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যেটা হাদিসে আছে, বুখারী শরীফে আছে, যে দেশে নারী নেতৃত্ব হবে সেই দেশের কোনো উন্নতির কোনো স্কোপ নাই। এটা বলা আছে রে ভাই, উনি চাইলেই হবে। উনি কি বলবেন আমার তাদের কিছু যায় আসে? ইসলামকে ওনার কথার উপর চেঞ্জ হবো নাকি? ইসলামের নামে উনি দল করছেন, ইসলামের কথা উনি যদি ইসলাম থেকে সরে যান তাহলে উনি মুনাফিকি করবেন। হিসাব তো ক্লিয়ার রে ভাই। আপনি ভোটারকে খুশি করার জন্য যদি ইসলাম থেকে সরে যান তাহলে দলের নাম চেঞ্জ করেন, তাহলে ইসলামী দল না আপনি। সিম্পল। শরিয়া আইন কায়েম করবো না, ইসলামী দল, আপনি ইসলামী দল করেন, শরিয়া আইন না কায়েম করে আপনি কোনো উপায় আছে? কোনো উপায় আছে? এই সমস্ত ফালতু আলাপ করে তো লাভ নাই। আপনি কি করবেন না করবেন সেটা তো আপনি, ইসলাম তো আপনার কথা অনুযায়ী চলবে না রে ভাই। ইসলাম ইসলামের মতো চলবে। আপনি ইসলামকে অনুসরণ করবেন কি করবেন এটা আপনার চয়েস, এটা আপনার চয়েস। কিন্তু যখন আপনি আপনার দলের নাম ইসলাম রাখবেন, তখন আপনাকে ইসলাম যদি না মানেন তারপরে মুনাফিকি করবেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। গোলাম মোল্লা রনি, জামায়াতে ইসলাম কি ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করছে কিনা, আমি যদি আরেকটু প্রশ্নটা যুক্ত করি যে জামায়াত কি তাদের মূল প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর হুকুমতে ইলাহিয়া বা কঠোর ধর্মীয় শাসনতন্ত্রের ধারণা থেকে সরে এসেছে কিনা? মানে মূলত হলো কি যে ইসলাম এত বড় একটা ভাস্ট স্কুল, এখানে অনেকগুলো মতাদর্শ রয়েছে। এমনকি সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও, খুলাফায়ে রাশিদিনের জামানাতেও প্রচণ্ড বিতর্ক হতো বিভিন্ন বিষয়াদি নিয়ে। তো কাজেই এখানে জামাত কতটা সঠিক বা জামাতের প্রতিপক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাত কতটা বেঠিক, এগুলো নিয়ে আলাপ আলোচনা করার দরকার। এখানে মূল ব্যাপারটা হলো যে কারা, মানে তারা তাদের যে ন্যারেটিভগুলো আছে সেই ন্যারেটিভগুলো দিয়ে কত বেশি সমর্থক এবং মানুষকে আকৃষ্ট করতে পারে, ওটার উপর তাদের সফলতা নির্ভর করে। দ্বিতীয়ত হলো যে জামাত এখানে শুধুমাত্র একটা ধর্মীয় সংগঠন নয়, তারা একটা রাজনৈতিক সংগঠন। ধর্মকে, ধর্মের ভিত্তিতে তারা রাজনীতি করতে চাচ্ছে এবং ধর্মভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা তারা গড়ে তুলতে চাচ্ছে। যেটা মাসুদ কামাল সাহেব যেটা বললেন যে এখানে আমাদের দেশে যে যাই মনে করুক না কেন, ইসলামের জন্য আলাদা একটা মানে যে বিষয়গুলো আছে সেটা সেটেলড হয়ে আছে। জামাত কি বললো কিংবা জামাতের প্রতিপক্ষ কি বললো তাতে কিচ্ছু আসে যায় না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস গত 1400 বছর ধরে, মানে বাংলাদেশে এই ধরনের মহামানব জন্ম নেয়নি, তাদের একটা পশমের সমান শক্তি নাই। এই সমস্ত মহামানবগুলো এই বিশাল বিশাল ভলিউম লিখে গিয়েছে যে আপনার জীবনের প্রতিটি বিষয় ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী কেমন হবে। কিন্তু একদিকে জামায়াত ইসলামী বলছে যে ইসলামের দোহাই দিয়ে যে নারীদের শীর্ষ নেতৃত্বে যাবার সুযোগ নেই, আবার জামায়াত বলছে তারা প্রগতিশীল। সেটাকে আসলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা কিনা? না, এখানে এই বিষয়টা নিয়ে জামাত যেটা বলছে, মানে আপনি এটা নিয়ে বিতর্ক করতে পারবেন না। ইসলামের মধ্যে যেভাবে আছে কতগুলো জায়গা, যেমন মসজিদ, মাদ্রাসা, বড় বড় যে জায়গাগুলো আছে সেখানে নারীর যে নেতৃত্ব প্রধান, এটা ইসলাম নিষিদ্ধ করে।
আর রাজনৈতিক যে নেতৃত্ব, মানে রাজা হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, সম্রাট হওয়া, এমনকি সেনাপতি হওয়া, এটা নারীর পক্ষে সম্ভব। এবং ইসলামের ইতিহাসে বহু নারী হয়েছে এবং ইসলাম আবির্ভাবের পূর্বে বহু নারী সম্রাজ্ঞী ছিল, যাদের প্রতি সেই জমানার যারা নবী এবং রাসূল ছিলেন তারা আনুগত্য প্রকাশ করেছেন। কাজে এই বিষয়গুলো নিয়ে অনেক বিতর্ক আছে। আপনি যেমন রানী বিলকিসের নাম তো জানেন। তো রানী বিলকিস যখন ছিলেন তার সঙ্গে কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চুক্তি হয়নি? তারা তো এক টেবিলে বসে তারা সেই চুক্তি করেছে, তাদের মধ্যে বিয়ে হয়েছিল এবং পবিত্র কোরআনে এই জিনিসগুলো বর্ণনা করা হয়েছে। তাহলে নারী নেতৃত্ব হারাম হলে কেন তার সঙ্গে তিনি যুদ্ধ করতে যাবেন, কেন তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন, কেন তার সঙ্গে চুক্তি করতে যাবেন, কিংবা তাকে সেই রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য তিনি জিন জাতিকে নিয়োগ করেছেন, যাও আমি তাকে এতভাবে সম্মান করতে চাই রানী বিলকিসকে, যে উনি আমারই দরবারে আসার আগে তার যে সিংহাসনটি এটি আমার কাছে নিয়ে আসো। তো সেখানে যদি নারীকে ওইভাবে ইসলাম রেসপেক্ট না করতো, সেটা কোরআনে কেন বিলকিসের কথা আসলো? আপনি ক্লিওপেট্রার কথা চিন্তা করেন। ক্লিওপেট্রা যে সময়টাতে রাজত্ব করতেন, হযরত ঈসা আলাইহিস সালামের জামানা, হযরত জাকারিয়া আলাইহিস সালামের জামানা, হযরত আপনার জাকারিয়া সালামের যে ইয়াহিয়া আলাইহিস সালাম, মানে তিনজন নবী, হযরত জাকারিয়া, হযরত ইয়াহিয়া, হযরত ইমরান এবং হযরত ঈসা আলাইহিস সালাম। কই আপনি কোথাও ক্লিওপেট্রার বিরুদ্ধে কোনো কথা শুনতেন? তাকে বলা হয় লাস্ট ফারাও। তো এখন এই জিনিসগুলো হয় কি, ইতিহাসের আলোকে আপনি এগুলো নিয়ে অনেক বিতর্ক করতে পারবেন, কিন্তু একটা কনক্রিট ডিসিশনে আসতে পারবেন না। আসতে গেলে ভুল হয়ে যাবে, এই জিনিসগুলো আছে। তো যার জন্য তারা তাদের মতো কাজকর্ম করছে। আর একটা ব্যাপার হলো, শুনুন, বাংলাদেশে যে 90% মুসলিম আছেন, আপনাকে দিয়ে সমস্ত মুসলিম নারীকে আপনি করবেন না। আপনার মা, চাচি, আপনি যত চেষ্টা করেন না কেন, আপনি তাদেরকে নেতৃত্ব আনতে পারবেন না। আপনি তাদেরকে বোরকা, মানে 80 বছরের বুড়ি হয়ে গেছে, সে ঘুমটা দিয়ে বসে থাকবে, এবং তার কাছে যদি কোনো মতে জান্নাতের কথা বলা হয়, কোরআনের একটা আয়াত না কথা বলা হয়, সে সব কিছু ভুলে যাবে। আওয়ামী লীগ বিভিন্ন সব কিছু বাদ দিয়ে সে জান্নাতের জন্য অনেক কিছু করতে রাজি। ফলে জামাত যে পলিসিটা করছে রাজনীতিতে, এটা যে শেষ পর্যায়ে এসে কি ফলাফল দেয়, বা এইবার ভোটে যে কি ফলাফল দেয়, যদি সত্যিকার ভোট হয়। ইসলাম কি বলে, জান্নাতের টিকিট মানে বিক্রির এখতিয়ার কি আসলে মানব জাতির রয়েছে কেন? জনাব গোলাম মাওলা রনি, ইসলাম ধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষের জন্য জান্নাত অত্যন্ত সংবেদনশীল বিষয়। সেই জায়গা থেকে জান্নাতের টিকিট বিক্রির এখতিয়ার কি মানব জাতির রয়েছে? যে জামাতকে এই জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে আমরা অনেকে গুনার ভাগীদার হচ্ছি। এর কারণ হলো, জামাতের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা কখনো এই ধরনের কথা বলেননি, বলতে পারেন না। জামাতের কিছু মাছে ঘাটে যারা লোকজন আছেন তারা হয়তো এই ধরনের কথাবার্তা বলেন, যেটার মূল ব্যাপার হলো ইসলামে একটা বিষয় আছে যেটাকে বলা হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি। আপনি যখন সমাজে বসবাস করবেন, তো অনেক সময় এটাকে সুন্নাতে মুআক্কাদাও বলা হয়। যেমন একটা জায়গাতে দেখা গেল যে আপনার জানাজার নামাজ, সেখানে আপনাকে অংশগ্রহণ করতেই হবে। তো এরকম কালেকটিভ রেসপন্সিবিলিটিতে হলো কি, আপনি একটা মন্দ লোককে ভোট দিলেন, দিয়ে আপনি আশা করলেন যে ভালো কিছু হবে। তো জামাত যেটা বলতে চায়, বা ইসলামও যে কথাটা আছে, সেটা হলো যে আপনি যদি আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল না হন, তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনাকে দায়ী হতে হবে। ধরুন আপনি একটা ভালো কাজ করলেন, এটাকে বলা হয় সদগায়ে জারিয়া। আপনি একজন ভালো মানুষকে একটা ভোট দিলেন, এবং সেই ভালো মানুষটি দায়িত্ব পেয়ে যত ভালো ভালো কাজ করবে, সেই কাজের একটা সওয়াব আপনি পাবেন। আবার আপনি একটা মন্দ লোককে ভোট দিলেন, সে যত মন্দ কাজ করবে, সে মন্দ কাজের দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। এই যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, আপনার জন্য এই যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনিও কিন্তু একটা কথা বলেছেন যেটা খুব ভাইরাল হয়ে গেছে, যে আপনারা নিজেরা একজন মন্দ লোক নিয়োগ করে তারপরে আমাদেরকে বলবেন যে ওদেরকে ধরুন, বা আপনি আইন শৃঙ্খলা সঠিক রাখুন। এটা তো হয় না। তো জামাত যে কথাটা বলতে চায়, বা তারা আগের থেকে যে কথাটা বলে, সেটা হলো যে সমাজে নেতা নির্বাচন সবচেয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যে দৈনন্দিন জীবনের যা কিছু আছে, তার চাইতেও সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে একজন উত্তম নেতা নির্বাচন করা মানুষের জন্য ফরজ, অবশ্য কর্তব্য। শুধু তাই নয়, যিনি নেতা হবেন তারও দায়িত্ব রয়েছে। তাকে আল্লাহর কাছে বলতে হবে যে, হে আল্লাহ, তুমি আমাকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। মানে যে লোক তোমাকে বিশ্বাস করে, ভালো মানুষ আছে, তাদের নেতা বানিয়ে দাও। কেননা আমি যদি বদমাইশদের নেতা হয়ে যাই, আশেপাশে সব খারাপ লোক থাকে, তাহলে তো আমি এই ভালো কাজ করতে পারবো না, আমাকে সবাই ডিস্টার্ব করবে। এই জন্য আরবিতে বলা আছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ, তুমি আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও। এবং আল্লাহ রাসূল যতবার মুনাজাত করতেন, কোরআনের আয়াত, তিনি সবসময় বলতেন যে, হে আল্লাহ, তুমি আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও। জামাত সেই কথাটাই বলার চেষ্টা করে। জনাব মাসুদ কামাল, নির্বাচনেরই আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনি,
আমরা প্রশাসনিক কুয়ের সম্ভাবনার কথা শুনি, কখনো শুনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন। 24-এর গণঅভ্যুত্থানের পর ভিন্ন বাস্তবতা দেখার কথা ছিল, এখনো আমরা নির্বাচনের কেন্দ্রিক এই অভিযোগগুলো কেন শুনছি? এটা শুনে নেই কেউ না যে নির্বাচন কমিশন এবং সরকার এই দুইটা মানে আপনার প্রতিষ্ঠান তো নির্বাচনের সঙ্গে জড়িত। এই দুইটা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড কাজকর্ম যখন প্রত্যাশিতভাবে না হয়, না চলে, তখনই এই ধরনের আশঙ্কার কথা কিন্তু উঠে আসে। নির্বাচন কমিশনের অনেক কর্মকাণ্ড কিন্তু এখনো মানুষের কাছে সহজবোধ্য নয়। যেমন আপনার নির্বাচন কমিশন আপনার গণভোট নিয়ে যে কাজটা করেছে, সে এক পর্যায়ে এসে যখন সে বলল যে গণভোটে সরকারি কর্মকর্তারা কোনো ধরনের পক্ষপাত করতে পারবে না, হ্যাঁ অথবা নার পক্ষে প্রচারণা চালাতে পারবে না, যখন তারা এই ঘোষণাটা দিল, যখন তারা এই কথাটা বলল, তার আগে সরকারের পক্ষ থেকে এটা হার পক্ষে প্রচারণা চালানো হয়ে গেছে। এবং আমি শুনেছি যে মানে শতাধিক কোটি টাকা ব্যয় হয়ে গেছে হার পক্ষে প্রচারণা চালাতে যেয়ে। তো পুরো জিনিসটাই তো অন্যায় করছে তার গভর্নমেন্ট। তো নির্বাচন কমিশন সেটাকে অন্যায় বলছে। এখন যেটাকে তারা অন্যায় বলছে, সেই অন্যায়টা যারা করছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে? পারে নাই তো। নেওয়ার চেষ্টা করছে, তাও করে নাই তো। এই না করার মাধ্যমে তারা কিন্তু তারা যে অথর্ব এবং অযোগ্য তার প্রমাণ রাখছে। আবার বিপরীত দিকে দেখেন, ইলেকশনের রেজাল্ট প্রকাশ করতে দেরি হতে পারে, এই কথাটা কে বলছে? প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি। কেন? এটা কি ওনার এখতিয়ার? ইলেকশনের রেজাল্ট ঘোষণা করতে দেরি হবে না তাড়াতাড়ি হবে, পরের দিন হয়ে যাবে না 2 দিন পরে হবে, এটা বলার তো এখতিয়ার প্রধান উপদেষ্টারও নাই। এটা তো বলতে পারে একমাত্র নির্বাচন কমিশন। সে বলে কেন? সে যেটা বলছে এটা নাকি ইলেকশন কমিশন কোনো আপত্তি করছে যে ওনার বলা ঠিক হয় নাই? বলছে। এটা বলার মাধ্যমে পুরো দেশের মধ্যে ইলেকশনের বিষয়ে সে একটা সন্দেহ ঢুকাই দিচ্ছে। দেরি হবে কেন মানুষ বুঝতে পারছে না। হ্যাঁ, 2টা ভোট, ওকে ফাইন, 2টা ভোট। তো 2টা ব্যালট কি এর আগে কখনো হয় নাই? প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনের সময় মেয়রের মানে চেয়ারম্যান অথবা মেয়র, তারপরে আপনার এই সংরক্ষিত আসন, তারপরে মেম্বার, 3টা ব্যালট গোনা হয়। বলবেন যে না, ওটাতে একটা নির্দিষ্ট এলাকায় হয়। হ্যাঁ, এলাকায় হয়, ধাপে ধাপে হয়, কিন্তু যেটা গোনা হয় সেটা তো এক রাত্রে হয়ে যায়। ওটা জন্য পয়সা নোট করতে হয় না। তাহলে এটা করতে হবে কেন? তো এইটা যখন উনি বলেন, তখন মানুষ কি করে? আমাদের একটা মতলব খুঁজে। তারা মনে করে যেটা সরকার বলে আগে ভাগে বলে, এটার মধ্যে যেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে সেই ইঙ্গিতটাই তারা আগে ভাগে বলে। আমরা রাজনীতির অন্দরমহলে কান পাততে শুনতে পাচ্ছি যে 2008-এর নির্বাচনের প্রেক্ষাপটকে পুনর্নির্মাণের করার চেষ্টা করা হচ্ছে। আবার শোনা যাচ্ছে প্রশাসন নির্দিষ্ট দলের উইনিং ব্লুপ্রিন্ট বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমি এই কথাটা বললাম যে একটা ইঞ্জিনিয়ারিং হতে পারে এইভাবে। যদি 2 দিন পরে ইলেকশনের রেজাল্ট হয়, তাহলে এটা অনেকে সন্দেহ করবে এত দেরি হলো কেন। এবং এটা নিয়ে আপনার আমি বলি যে ইলেকশনের সময় কোনো মারামারি হবে না, ইলেকশনের রেজাল্ট ঘোষণার পরে কিন্তু অনেক কিছু হতে পারে। এটা দেখে নিয়ে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। গোলাম মাওলা রনি, কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? প্রথমত নির্বাচন যে প্রত্যাশা শান্তিপূর্ণভাবে হোক। দ্বিতীয় প্রত্যাশা হলো যে কয়টি ভোট দেওয়া হবে ওই কয়টি ভোটই যেন জনগণের সামনে প্রকাশ করা হয়। 5 জন ভোট দিলে 5 জনই হোক, এটাকে 70 জন বানানোর দরকার নেই। আর 70 জন ভোট দিলে ওটাকেও 5 জন বানানোর দরকার নেই। এখানে ফুলিয়েভাবে যদি কোনো কিছু দেখানোর চেষ্টা করা হয়, তাহলে সারা বাংলাদেশে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো কোনো ইনস্টিটিউশন এই মুহূর্তে নেই। ফলে এখানে প্রত্যাশা হলো নির্বাচন নিয়ে কোনো মুনাফেকি চাই না, কোনো বেইমানি চাই না, কোনো ওভার স্মার্ট হতে চাই না। সারা পৃথিবীকে আমার তাক লাগানোর দরকার নেই, কাউকে আশ্চর্য করার দরকার নেই। আমাদের জনগণ যা চাচ্ছে, যেভাবে ভোট দিয়েছে, যেই কয়জন ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে, এটা যেন জোরাজুরি করা না হয়। স্বতঃস্ফূর্তভাবে লোকজন আসবে, ভোট দেবে, নিশ্চিন্তে সেখান থেকে চলে যাবে। যার ইচ্ছা হা ভোট দেবে, যার ইচ্ছা না ভোট দেবে, যার যে প্রতীক ইচ্ছা ভোট দিবে। কেউ যদি ভোট দিতে আসেন তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর কেউ যদি ভোট দিতে না চান তার সেই অধিকারটাকেও কিন্তু সম্মান জানাতে হবে। তো এই কাজগুলোই আমার প্রত্যাশা, এর বাইরে অন্য কোনো প্রত্যাশা নেই। নির্বাচনে তো আসলে 3 ভাবে কারসাজির সুযোগ থাকে, সেটি নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং ফলাফল গণনার সময়। ঝুঁকির জায়গাগুলো যদি জিজ্ঞেস করি, কোন বিষয়গুলো বিবেচনা করবেন? এখানে অনেকগুলো ঝুঁকি। প্রথমত এইবারের নির্বাচনে যদি কেউ জাল ভোট দিতে চায়, এটা সবচেয়ে বড় ঝুঁকি। যদি ভোট কেন্দ্রে ভোটারদেরকে থ্রেট দেওয়া হয়, এটা দ্বিতীয় ঝুঁকি। ভোট কেন্দ্রে যে ভোট পড়লো
সেটার মধ্যে যদি কেউ ব্যালট বাক্স ছিনতাই, ভিতরে ব্যালট ঢোকানোর চেষ্টা করা হয়, এটাও আরেকটা ঝুঁকি। এরপরে সারাদিন যে ভোট হলে সেই ভোট গণনার ক্ষেত্রে যদি গড়িমসি করা হয়, এখানে 3টে স্তরে ভোট গণনা করা হয়, প্রত্যেকটা সেন্টারে ভোট গণনা করা হয় এবং এটা মোটামুটি রাত্রি 8টার মধ্যে এটা শেষ হয়ে যায় গণনা। তো ওই সেন্টারে ভোট গণনার যদি দেরি করা হয়, 8টার জায়গায় যদি 9টা হয়, তাহলে ওখানে মারামারি শুরু হয়ে যায়, কাটাকাটি শুরু হয়ে যায়। এটা করতে হবে। এরপরে দ্বিতীয় যেটা শুরু হয় সেটা হলো এই ভোটগুলো যখন উপজেলা সদরে যায়, সেই উপজেলা সদর থেকে একটা যে উপজেলা ওয়ারি একটা ভোট গণনা করা হয় এবং সেই অনুযায়ী একটা রেজাল্ট দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা সেন্টার থেকে যে ভোটগুলো আসে সেটা টিওনো সাহেবের কাছে পৌঁছানো, টিওনো সাহেব সেটা মোটামুটি রাত্রি 12টার মধ্যে সেটা ঘোষণা দিয়ে দেন। এরপরে মূলত রাত্রি 12টার মধ্যেই মানুষ জেনে যায় যে কে এমপি হচ্ছেন। পরবর্তীতে এটা জেলাতে যায়, জেলা রিটার্নিং অফিসের কাছে যায়, এটা হয়তো তার পরের দিন সকালবেলা সে দেয় বা রাতে অনেক সময় দিয়ে দেয়। আর পরবর্তীতে এটা ইলেকশন কমিশনে আসে, মূলত রাতে 12টার মধ্যে হয়ে যায়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব মাসুদ কামাল, ওয়াশিংটন থেকে দিল্লি কেন আমাদের নির্বাচন নিয়ে আমরা বিদেশিদের এত দৌড়ঝাঁপ দেখি? কেন আমাদের নির্বাচনের সার্বভৌমত্ব এখনো প্রশ্নবিদ্ধ? না, ওয়াশিংটন থেকে দিল্লি ওদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, এটা তো কোথায় আমি বুঝতে পারলাম না। আমি তো যেন কোনো দৌড়ঝাঁপ দেখি না এখন, বরঞ্চ আমি এখন দিল্লির আচরণে খুব একটা নীরবতা দেখছি। তারা কোনো মন্তব্য খুব একটা করছে না, কিন্তু বরং এনডিটিভির কিছু রিপোর্ট আমি দেখলাম ওই দিন, ওরা এখানে আসছে, এখান থেকে রিপোর্ট। বিগত নির্বাচনগুলোতে আমরা দিল্লির দৌড়ঝাঁপ তো দেখেছি, আগে দেখেছি, এখন দেখি না। এই নির্বাচন খুব একটা দেখছেন আপনি? আমি জানি না, দিল্লির না, আমেরিকার না। ওয়াশিংটনের কথা কিন্তু খুব, ওয়াশিংটনের কথা আমি কিছু শুনি। ওয়াশিংটনে একটা জিনিস হলো যে আমেরিকার একজন কূটনীতিক আপনার বলেছে তারা জামাতের সঙ্গে কাজ করতে রাজি আছে। আপনি ইন্ডিয়াকে জিজ্ঞেস করেন যে আপনার কি জামাত যদি ক্ষমতা আসে আপনি কাজ করবেন? তারপর ভাই করবো। এটা তো কূটনৈতিক ভাষারে ভাই, মানে এইগুলি নিয়ে আমরা মাতামাতি শুরু করতে পারি। যুক্তরাষ্ট্র জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়, এমন সংবাদও কিন্তু প্রচারিত হচ্ছে। এক নম্বর কথা হলো এই নির্বাচন হবে জনগণের ভোটে, কিন্তু যদি আপনি সতর্ক দৃষ্টি রাখতে চান ভোটের বাইরে, সেটা হলো ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে এই দেশে। কারণ প্রশাসনের মধ্যে দুই দলেরই লোক আছে, জামাত বলে বিএনপির লোক আছে, বিএনপি বলে জামাতের লোক আছে। যার যেখানে লোক আছে সেই লোক চেষ্টা করবে সে যে দলের প্রতি অনুগত সেই দলকে ক্ষমতা আনার জন্য, এই চেষ্টা হবে কিন্তু। এবং এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি কার্যকর না হয় তাহলে এই নির্বাচন অবাধ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। এই দর্শক এখানে